এখনো সে ব্রজবালা মন্দিরের চারিপাশে এরকম রেলিং দেওয়া রয়েছে, ঠিক আছে, আর রেলিং এর চারিপাশে রয়েছে এরকম বাগান। এই জায়গাটা না এত সুন্দর লাগছে, এখন মনে হচ্ছে যে টোটোয় না এসে ভালোই করেছি। মন্দিরের একদম উপরের দিকে এরকম কলস মতন স্ট্রাকচার রয়েছে, পাশে চাষের জমি, আর তার পাশ দেখুন সরু রাস্তা গেছে। ওফ, আর একটা হালকা হাওয়া বয়ে আসছে। কাকিমা, আপনার নাম কি? আচ্ছা, এখানেই থাকেন নাকি? আমি এখানেই আছি 12-14 বছর। আচ্ছা আচ্ছা, এখানে মহাভারতের সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন সারথি এবং পিছনে ছিলেন অর্জুন। গৃহ আর গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির, অসংখ্য এরকম মোটা মোটা পিলার বিশিষ্ট। এ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক গুপ্ত ধনের সন্ধান দেব আপনাদের। এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা, গাথিয়া বন ফুল মালা, গাথিয়া বন ফুল মালা, বনমালা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ময়ূরহাটে। ময়ূরহাটে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক গুপ্ত ধনের সন্ধান দেব আপনাদের। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ময়ূরহাটে এমন এক মন্দিরের সন্ধান পেয়েছি যে মন্দিরটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, তার সৌন্দর্যতা এবং তার বিশাল আকৃতি দেখলে। এই মন্দিরটি যতদূর শুনেছি যে রাধাকৃষ্ণ মন্দির, এবং মন্দিরটা ইসকনের আন্ডারে আছে। তো মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন, যেমন কী করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ডিজিটাল আশীর্বাদ করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। বর্তমানে দাঁড়িয়ে আছি ময়ূরহাট স্টেশন। এবার এই ময়ূরহাট স্টেশনটা কোথায়? এটি হলো শিয়ালদহ গেদে লাইনে। স্টেশন থেকে বেরিয়ে আপনি টোটো পেয়ে যাবেন। টোটোতে উঠে বলবেন যে শক্তিনগর ইসকন মন্দির। সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিট মতো, ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আমি হেঁটেই যাব, কারণ যাওয়ার পথটা খুব সুন্দর। তো চলুন স্টেশন থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। পুরো স্টেশনটাই নির্জন, আমি বাদে স্টেশনে কিন্তু কেউ নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:23, আর স্টেশনটা দেখতে পাচ্ছেন পুরো নির্জন, ঠিক আছে। একদম সামনের দিকে কজন লোক আছে, বাদ বাকি কেউ নেই। আর স্টেশনের পাশে বিশাল বড় চাষের ক্ষেত, এই দেখুন। তো চলুন সামনের দিক থেকে বেরিয়ে রাস্তায় উঠতে হবে। ময়ূরহাট স্টেশনটাই শুধু নয়, এই জায়গাটাও খুবই নির্জন, বসতি খুবই কম, আর চারিদিকে শুধু পাখিদের আওয়াজ, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে হেঁটে যেতে। আপনারা কিন্তু হেঁটে যাওয়ার ভুল করবেন না, কারণ অনেকটাই। আমি টোটোতে উঠতে পারতাম, বাট ভাবলাম একটু হেঁটেই যাই, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাই। আচ্ছা, আমি না ঠিকানার নামটা একটু ভুল বলেছি, এটা শক্তিনগর না, ঘোষনগর হবে। ঘোষনগর ইসকন মন্দির। সামনেই রয়েছে রেল লাইন, এখান দিয়েই আমি আসলাম পিছন দিক দিয়ে ঘুরে, আর এখান থেকে রেল লাইনটা দেখা যাচ্ছে। আমার গন্তব্যস্থল ঘোষনগর ইসকন মন্দির, কিন্তু যাওয়ার পথে এখানে আরও একটা মন্দির পড়লো। মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। মন্দিরটা বেশ বড় আর খুব সুন্দর। এই যে আমার সামনেই রয়েছে, নবরত্ন বিশিষ্ট, উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, স্থাপিত 1429 সন। আর মন্দিরের সামনে রয়েছে গরুড় দেবতা। এই যে এখন মন্দিরটা বন্ধ আছে, যখন যাবো তখন দেখিয়ে দেবো, কারণ এখন বন্ধ আছে। এই জায়গাটা না এত সুন্দর লাগছে, এখন মনে হচ্ছে যে টোটোয় না এসে ভালোই করেছি। হেঁটে এসেছি, সেই জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছি। দেখুন অপূর্ব জায়গা, পাশে চাষের জমি, আর তার পাশ দেখুন সরু রাস্তা গেছে। ওফ, আর একটা হালকা হাওয়া বয়ে আসছে, দারুণ লাগছে। তো অবশেষে চলে এসেছি আমার গন্তব্যস্থল, যেটি হলো শ্রী শ্রী রাধা মাধব মন্দির।
আর আমি আমার সামনেই মন্দিরটা আছে, আর মন্দিরের আকার আকৃতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এমন একটা নির্জন জায়গায় এত বড় মন্দির, শুধু বড় বলবো না, খুব সুন্দর মন্দির, ঠিক আছে। তো এই দেখুন সামনেই রয়েছে, আর এপাশে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, ঘোষনগর তপবন আশ্রম। আর এদিকে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা আছে, এই দেখুন সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 7টা। তো চলুন ভিতরে প্রবেশ করি, এ পাশটা খোলা আছে, চলুন। আচ্ছা, মন্দিরের পাশেই একটা দোকান আছে, এখান থেকে আপনি নানারকম খাবার জিনিসপত্র পেয়ে যাবেন। এছাড়া মোমবাতি আছে, মালা আছে, এগুলো আপনি কিনতে পারেন। এই দেখুন, এই যে কাকিমা আছে এখানে, বিস্কুট টিস্কুট পেয়ে যাবেন। কারণ যে পথ দিয়ে আসলাম সেই পথে কিন্তু কোনো খাবার দোকান পেলাম না। যদি আপনাদের খিদে পেয়ে যায় তাহলে আপনারা এখান থেকে বিস্কুট টিস্কুট খেতে পারেন, ঠিক আছে। তো চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো গেট দিয়ে আমি প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে, দাঁড়িয়ে আছি মন্দিরের একটা সাইডে। আর এখান থেকে মন্দিরের আকারটা দেখুন জাস্ট। তো মন্দিরের সামনে 3-4 জন দাঁড়িয়ে আছে, তাদের আকার কত ছোট লাগছে, তাহলে বুঝতেই পারছেন মন্দিরটা কতটা বড়, ঠিক আছে। মন্দিরের মেন প্রবেশদ্বার বন্ধ আছে, একটু পরেই খুলে যাবে। মন্দিরের একটা সাইডে বিশাল বড় একটা জমি আছে, যেটা শুনলাম এখানে একটা চাষ করা হয়, চাষের জমি। আর মন্দির প্রাঙ্গণে এই সাইডে একটা দোকানও আছে, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস, তারপরে কেক, লজেন্স অনেক কিছু কিনতে পারবেন। আরও একটা কথা বলে দিই, এই মন্দিরটা এখনও ইসকনের আন্ডারে আসেনি। ইসকনের আন্ডারে আসার কথাবার্তা চলছে। বর্তমানে এটি শুধুমাত্র শ্রী শ্রী রাধা মাধব মন্দির। মন্দিরের ডান পাশ থেকে চলে এসেছি মন্দিরের বাঁদিকে, আর এখানে অজস্র সূর্যমুখী ফুল রয়েছে, এই দেখুন প্রচুর, এখানে প্রচুর এরকম গাছ রয়েছে। আর এই মন্দির প্রাঙ্গণটা বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত, বিশাল বড় এলাকা, ঠিক আছে। আর এখান থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরে যদি রং করা হয় তাহলে আরও বেশি সুন্দর লাগবে। মন্দিরের চারিপাশে এরকম রেলিং দেওয়া রয়েছে, ঠিক আছে। আর রেলিংয়ের চারিপাশে রয়েছে এরকম বাগান, অনেক গাছপালা আছে এখানে। আম গাছ আছে, জাম গাছ আছে, নারকেল গাছ, সুপুরি গাছ, ওইদিকে সূর্যমুখী ফুলের গাছ দেখালাম। তো এরকম প্রচুর গাছপালা আছে, বলতে পারেন বাঁদিকে রয়েছে সমস্ত ফুল গাছ, আর ডান দিকে চাষের জমি। মন্দিরের একদম উপরের দিকে এরকম কলস মতন স্ট্রাকচার রয়েছে, এই। আচ্ছা, ওপাশে যে সূর্যমুখী ফুলগুলো দেখিয়েছিলাম আপনাদের, সেই সূর্যমুখী ফুল এখানে এক কাকিমা ছাড়াচ্ছে। এগুলো যে তেল হবে, তাই তো কাকিমা? এগুলো নিয়ে কোথায় রাখা হবে? এগুলো ঘরে রাখবো, রেখে এসে হলো শুকিয়ে এসে মিলে দেবো, তেল হবে। আচ্ছা আচ্ছা, সেটা সবার কাজে লাগবে। এই পুরোটাই নিয়ে দেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, না এগুলো ঝাড়তে হবে। ও আচ্ছা, ঝেড়ে করতে হবে। এই যে কালো কালোগুলো দেওয়া হয়, তাই তো? বাহ, খুব ভালো জিনিস একটা দেখলাম কাকিমা আপনার কাছ থেকে। কাকিমা আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। আচ্ছা, এখানেই থাকেন নাকি? আমি এখানেই আছি 12-14 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকিমা। তো দারুণ একটা জিনিস দেখলাম। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, কারণ অনেকক্ষণ ধরে বলছি মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু করা হচ্ছে না। এবার চলুন। আচ্ছা, মন্দিরের পিছনেও কিন্তু অনেকটা জায়গা আছে, সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। অনেক ছেলেপিলে আসছে, সেখানে বসে গল্প করছে। তো চলুন সেটা দেখিয়ে দিই। এই যে মন্দির, মন্দিরের সাইডে আছি, আর মন্দিরের পিছনেও বেশ ভালো জায়গা, একটা সিঁড়ি মতন করা আছে, এখানে বসে সবাই আড্ডা মারছে। দেখুন
কি বিশাল জমি এখানে। একটু আগে আমি ওখানটায় ছিলাম, খুব সুন্দর। মধ্যে কথা হলো সূর্যমুখী ফুলগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে আরও বেশি ভালো করে দেখাতে পারতাম বা ভালো লাগতো। প্রবেশের শুরুতে মন্দিরের দুপাশে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ অবতার বা বিশ্বরূপ মূর্তি সেটি কিন্তু এখানে রয়েছে এবং সোনালী বর্ণের, দুদিকে রয়েছে, এদিকে আর ওদিকে। উপর থেকে মন্দিরটা মন্দির উঠোন কত সুন্দর লাগছে একবার দেখুন। সূর্য অস্ত যাচ্ছে, চারিদিকে গাছপালা, কোকিলের ডাক, নানান রকম পাখিদের ডাক, তার মাঝে এই মন্দির। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে, আর মন্দিরের ভিতরটা কিন্তু বেশ বড়। যে গর্ভগৃহ তার সামনে বিশাল বড় একটা নাট মন্দির আছে, দেখিয়ে দিচ্ছি দেখুন। তো দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে গর্ভগৃহ, আর গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির। অসংখ্য এরকম মোটা মোটা পিলার বিশিষ্ট, আর উপরের দিকে অসংখ্য রকম লাইটও আছে, তার সাথে আছে ফ্যান, যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়। আর একদম শেষ প্রান্ত থেকে আমি গর্ভগৃহ দেখতে পাচ্ছি, যে বেদিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিরাজ করছেন, সেই বেদিটি কিন্তু অসম্ভব সুন্দর। তো চলুন সামনে যাওয়া যাক। এতক্ষণ ছিলাম নাট মন্দিরে, নাট মন্দির পেরিয়ে এবার চলে এসেছি মূল গর্ভগৃহে। গর্ভগৃহটা কিন্তু বেশ বড়, আর সেই গর্ভগৃহে অপূর্ব সুন্দর একটি বেদির মধ্যে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। অপূর্ব সুন্দর এই যে বিগ্রহ দেখছেন, বিগ্রহটি কিন্তু বেশ বড়। কৃষ্ণ বর্ণের শ্রীকৃষ্ণ এবং শ্বেত বর্ণের রাধিকা, পুরোটা কিন্তু পাথর দ্বারা নির্মিত। আর উপর দিক থেকে খুব সুন্দর একটা লাইট দেওয়া হয়েছে এই বিগ্রহের উপর, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর এরকম একটা পাথরের বেদির উপর তারা বিরাজ করছে। সামনের দিকে যদি তাকান তাহলে আছে এরকম গোপাল ঠাকুরের বিগ্রহ, আর ছোট এরকম রাধাকৃষ্ণ। এটি কিন্তু অষ্টধাতু দ্বারা নির্মিত, এই দেখুন খুব সুন্দর। আর এ পাশে রাখা আছে ভগবদ্গীতা। আর যদি একটু সামনে তাকান তাহলে চোখে পড়বে মায়াপুরের সেই পঞ্চতত্ত্বের ছবি, এপাশে আর এপাশে। আর মাঝখানে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, আর একদম মাঝখানে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির পালো। গর্ভগৃহকে ঘিরে যাতে ভক্তরা প্রদক্ষিণ করতে পারে সেই জন্য এরকম প্যাসেজ মতন আছে। আর সমস্ত মন্দির চত্বর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
আচ্ছা, পুরোহিত মশাই কিন্তু এখনও আসেনি। পুরোহিত মশাই আস্তে আস্তে প্রায় 6:30 বেজে যাবে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই মন্দির নাকি 14 বছর প্রায় হয়ে গেছে কমপ্লিট হয়েছে। আর বৈষ্ণব সম্প্রদায় সম্পর্কিত যে সমস্ত দিনগুলো আছে বা যেগুলো পুজো আছে সেগুলো এই মন্দিরে উদযাপন করা হয়। তো এবার চলুন সামনে যে মন্দিরটা দেখিয়েছিলাম সেই মন্দিরটা খুলেছে কি না, খুললে তার ভিতরে যে বিগ্রহ আছে সেটাও আপনাদের দর্শন করিয়ে দেবো। চলুন। আচ্ছা, একটু আগে যে মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম সেই মন্দিরটার দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো এবার চলুন বিগ্রহ দর্শন করা যাক। এই দেখুন, তো দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। মাঝখানে বিরাজ করছেন অপরূপ শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং দুপাশে আছেন শ্রী শ্রী গৌরনিতাই এবং সামনে আছে একটি বিগ্রহ চিত্র যেখানে আছেন পঞ্চতত্ত্ব। আচ্ছা, গর্ভগৃহের চারিপাশে যে দেওয়ালগুলি আছে সেই দেওয়ালে উপরের দিকে নানান পৌরাণিক কাহিনী নানান ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন। সমস্ত দেওয়াল জুড়ে করা এরকম কাজ। আর মন্দিরের বাঁ পাশের দেওয়ালটা অর্থাৎ গর্ভগৃহের বাঁ দিকের যে দেওয়ালটা সেখানে মহাভারতের সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন সারথি এবং পিছনে ছিলেন অর্জুন। এই যে বিশাল বড়। তো ময়ূরহাট এসে একই সাথে দুটি অপূর্ব মন্দির দর্শন হয়ে গেল। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।